বিগত ১.৫ বছরে আমরা প্রচুর কিন্তু দেখেছি মব সহিংসতা হয়েছে। সেই জায়গাতে মব কালচার বা গণপিটুনির মতো যে সামাজিক ব্যাধি, এটা আমাদের সমাজে আসলে কেন বাড়ছে? দেখেন, প্রতিনিয়ত কিন্তু মব বাড়ছে। কালচার হয়েছে কারণ আইন কানুন পরিস্থিতি খুবই দুর্বল অবস্থা ছিল ১.৫ বছরে, প্রথমত। দ্বিতীয়ত হলো একটা গ্রুপ মনে করেছে তারা ক্ষমতায় চলে গেছে এবং তারা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে মব কালচার করে বা বিভিন্ন ধরনের টেকনিক্যালি বিভিন্নভাবে তারা তারা তাদের নির্বাচনকে পরিবর্তন করার চেষ্টা করেছে এবং বলতে পারেন একটা এই অসহায়ত্বের বা রাষ্ট্রের যে একটা শূন্যতা, এই শূন্যতার সুযোগ নিয়েছে। এই শূন্যতার সুযোগ এই ১.৫ বছরে ব্যাপক মাত্রায় নেওয়া হচ্ছে। তারপরে আমাদের বিভিন্ন কালচার আমাদের জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি বটবাহিনী কিভাবে মিথ্যাচার করে পুরা মানে সোশ্যাল মিডিয়াগুলোকে ধ্বংসপ্রাপ্ত করে ফেলে দিয়েছে। মানুষের আস্থা বিশ্বাসের জায়গা ফেসবুক বা অনলাইনগুলোকে একেবারে বিপদগ্রস্ত করে ফেলে দিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রের এই যে মব কালচারের মাধ্যমে রাষ্ট্রের যে এখন একটা গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র উপনীত হয়েছে, একটি দারুণ একটি নির্বাচন হয়েছে, আমরা আমাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পেরেছি, নির্বাচনের মাধ্যমে একটা সংখ্যাগরিষ্ঠ দল, একটা পজিটিভ দেশপ্রেমিক একটা দল এসেছে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় না বা বিভিন্ন মতকে সম্মান জানাতে চায়। এর মাঝেই দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এটা শুধু মবের বিরুদ্ধে না, আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে দুর্বল অবস্থার কারণেই এই সুযোগগুলো বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করেছে। এই জায়গাগুলোকে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে এবং ইয়াংদেরকে নিরাপদে রাখতে হবে মাদকের আক্রমণ, ভয়াবহ আক্রমণ থেকে তাদেরকে বাঁচাতে হবে। এবং মব কালচার বলেন বা বিভিন্ন ধরনের ব্যক্তিগত যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধগুলোকে এবং সমষ্টিক সামাজিক যে অপরাধগুলো হচ্ছে, অস্থিতিশীল তৈরি করার জন্য যে অপরাধগুলো হচ্ছে সেগুলোকে রাষ্ট্রকে দেখতে হবে এবং আমাদের ইয়তকে, আমাদের ওল্ড সিটিজেনকে আমাদেরকে সেভ করতে হবে, বাঁচাতে হবে। বিতার্কিকরা যুক্তিতে বিশ্বাসী। এই গণপিটুনি বা মব কালচার বন্ধে যুক্তি ও সচেতনতা কিভাবে কাজ করতে পারে? খুবই বেশি, কারণ বিতার্কিকরা লজিক্যাল, তারা দেশপ্রেমী, তারা পরমত সহিষ্ণু, তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। শোনেন, বিতর্ক হলো জোরের যুক্তি না, যুক্তির জোর। যেখানে মেধা আছে, মনন আছে, যেখানে সৌন্দর্য আছে, যুক্তি, শোনো যুক্তি আমার সৌন্দর্য। এবং যখন যুক্তির সৌন্দর্য প্রকাশ হচ্ছে তখন এই প্রতিভার সঠিক বিকাশ ঘটছে। সেখানে এই বিতার্কিকরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন। ইভেন শুধু তাই না, এই ৩৬ জুলাই বিপ্লবে আপনি দেখেছেন যে কিন্তু এই বিতার্কিকরা কিন্তু লিড দিয়েছে। আজকে এনসিপিবি কথা বলছি বা রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে বিভিন্ন দল যে সাপোর্ট দিয়েছে এই আন্দোলনে, ব্যক্তির থেকে শুরু করে রাষ্ট্রীয় বিরোধী দলের সমস্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছে, একক কেউ না। সো সবাই সম্মিলিত যুক্তিবাদী একটা সমাজ পরিবর্তনের জন্যই ৩৬ জুলাই বিপ্লব হয়েছে। এই ৩৬ জুলাই বিপ্লবকে ব্যক্তিগত বিভিন্নভাবে ইললজিক্যালি ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা মনে করছি রাষ্ট্র একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে এসেছে এবং রাষ্ট্র আরও বেশি সহনশীল হয়ে দেশের মানুষকে নিরাপত্তা দিবে এবং দেশকে এই সমস্ত কালচার, এই সমস্ত বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার, স্বৈরাচারী মানসিকতা থেকে দেশকে বাঁচাবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভুল এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর ফলে দেখছি একটা বুলিং নিয়মিত কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। তরুণদের ডিজিটাল শিষ্টাচার শেখাতে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের কি ভূমিকা প্রয়োজন? পুরাটাই দায়িত্ববোধটা আসতে হবে পরিবার থেকে, কারণ প্রথম শিক্ষা পরিবার থেকে আসে। বাবা মা এবং সন্তানদের ভিতরে একটা গুড রিলেশনশিপ থাকতে হবে, পরিবার শিখাবে। তারপরে পরিবার থেকে যখন সে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে তাকে শেখানো এবং তাকে ভালো জিনিসগুলো শেখানো এবং শিক্ষকদেরও নৈতিকভাবে পরিবর্তন হতে হবে। অনেক শিক্ষক এত দলবাজি করে, এমনভাবে বিভিন্নভাবে তার শিক্ষার মূল যে স্পিরিট, যে দ্য মেন পারপাস অফ এডুকেশন ইজ এ আনএবল টু পারসন টু ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি, যে কনসেপ্টটা আছে সেখান থেকে দূরে সরে গিয়ে তাদের মত প্রকাশ করার যে জোর করে চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, এগুলা থেকে যেমন বেরিয়ে আসতে হবে এবং সর্বোপরি লাস্টে রাষ্ট্রকে এই বিশাল দায়িত্ব পালন করতে হবে তার কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে। তার বিভিন্ন ধরনের যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রীয় যে নীতিগুলা রয়েছে সেইগুলার পরিবর্তন এবং শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যাপক চর্চা ছড়িয়ে দেওয়া দেশ জুড়ে, দেশব্যাপী,
এর মধ্য দিয়ে যে যে সামাজিক বিপ্লব হবে, যে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ হবে, জাতীয়তাবাদী যে শিল্পের যে উন্মেষ ঘটবে, এটা চর্চার মধ্য দিয়ে পরিবর্তন দরকার। সাইবার বুলিং এর শিকার হয়ে কিন্তু সাইবার বুলিং এর যে কথাটি বলেছিলেন, সাইবার বুলিংটা খুবই ভয়ঙ্কর। আপনি জানেন যে আমাদের দেশে অলমোস্ট 51% হলো ওমেন আর 49% হলো মেন। তো এরকম একটা সমাজে আমরা দেখেছি যে সাইবার বুলিংটা এই লাস্ট, বিশেষ করে আমরা এই 17 মাস আমরা দেখেছি সাইবার বুলিংটা কিভাবে ভয়ঙ্করভাবে হয়েছে। একটা মেয়ে যখন কোনো কিছু কমেন্টস করে তখন তার উপরে একটা গ্রুপ একেবারে ভয়ঙ্করভাবে মানে অ্যাটাক করে, এবং অ্যাটাকের শব্দ এত বেশি অপরিচ্ছন্ন, এত বেশি অসুস্থ, যেটা খুবই বিপজ্জনক। এই সাইবার বুলিং, এই 17 বছরের যে সাইবার বুলিংগুলো হয়েছে তারই একটা ধারাবাহিকতা এখানে আমরা দেখেছি। কিন্তু সাইবার বুলিং কিন্তু একটা শিক্ষার্থীর বা একটা মানুষের বা একটা নারীর জীবনকে একেবারে ওলটপালট করে দিতে পারে। তাই এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। সারা পৃথিবীতে আপনি দেখেছেন যে অস্ট্রেলিয়া কিন্তু এখন বন্ধ করে দিয়েছে যে অনলাইনে কখন থাকতে পারবে, কোন বয়সী বাচ্চারা থাকতে পারবে, এবং নিষেধাজ্ঞা আসছে। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই অনলাইনে নিষেধাজ্ঞা আছে, যেখানে সাইবার বুলিংয়ের মতন ভয়ঙ্কর ঘটনাগুলো যেন না ঘটে বাংলাদেশে। আমি আমাদের ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা বিভিন্ন ডিবেটের ওয়ার্কশপ, ডিবেট ফেস্টিভ্যাল, ডিবেট কম্পিটিশনের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করি। সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে ডিবেট করি এবং এর মাধ্যমে দিয়ে অ্যাওয়ারনেস বাড়ায়। এইভাবে রাষ্ট্রেরও উচিত যে অ্যাওয়ারনেস বাড়ানো, কারণ ব্যক্তি মানুষকে পরিবর্তন করতে হবে, তার মনের গভীরে যেতে হবে যে সাইবার বুলিংটা কতটা ভয়ঙ্কর। কারণ তার বাসায় তার মা আছে, তার বোন আছে এবং তার ভাই আছে। এই সাইবার বুলিং যখন একবার শিকার হবে এবং এটা অনৈতিকভাবে শিকার হবে এবং মিথ্যাভাবে শিকার হবে, সেটা কিন্তু ভয়ঙ্কর। সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, আর মানসিকভাবেও বিপর্যস্ত হচ্ছে। এবং এই জায়গাটাতে আমরা ফোকাসিং করি রাষ্ট্রের সবচেয়ে পাওয়ারফুল কাঠামো হলো ইয়াং জেনারেশন। আপনি জানেন যে পরিবর্তনের কারণে, জের আন্দোলনের কারণে কিন্তু এই আন্দোলনটা শক্তিশালী রূপ লাভ করেছে। তো জেরা কিন্তু প্রচণ্ড রকমের মানে অনলাইন নির্ভর। তারা অনলাইনকে বিশ্বাস করতে চায়। অনলাইনের যারা প্রভাবশালী তাদের কথা, তারা যদি খুব খারাপ হয় তারপরেও তারা তাদের কথা শুনে তাদের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের অপকর্মগুলো করে থাকে, ভালো কাজগুলো করে থাকে। যার ফলে এই জায়গাটিতে একটা নিয়ন্ত্রণ দরকার। পৃথিবীতে স্বাধীনতা মানে এই না যে পরাধীনতা শৃঙ্খলে প্রতিনিয়ত আমরা নিজেকে, দেশকে ক্ষতিগ্রস্ত করব, নারীদেরকে ক্ষতিগ্রস্ত করব, মানুষকে ক্ষতিগ্রস্ত করব, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করব। আমরা কিন্তু একটা ব্যাপার দেখেছি, সাইবার বুলিং এর শিকার হয়ে অনেক সৃজনশীল লোক তাদের কাজকর্ম গুটিয়ে নিচ্ছেন। এই জায়গাতে মানে কোনো নীতিমালা আছে কিনা? ভয়ের পরিবেশ তৈরি হলে প্রতিভার পরিবেশ কিন্তু আলোকিত হবে না। যারা দেশপ্রেমী, যারা সামাজিক মানুষ, আমরা বুদ্ধিজীবী বলি বা আমাদের রাষ্ট্রকে ভালোবাসার মানুষ বলি, জ্ঞানী মানুষ বলি বা সম্মানিত মানুষ বলি বা আমাদের ওল্ড সিটিজেন বলি বা শিক্ষক সমাজ বলি, যে সমাজের মাধ্যমে লিডার রাজনৈতিক নেতা বলি, এই মানুষগুলো, এই যে লিডার তৈরি হয়, এই মানুষগুলোর ভেতরের মানুষটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, দেশপ্রেমী হতে হবে। তবে দেখবেন যে সাইবার বুলিং বা এই যে নির্ভরশীল এবং অনিবার্যভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে মানুষজন যাবেই, এটা সময়ের দাবি। তার মানে সোশ্যাল মিডিয়াতে যখন যাচ্ছে তখন আমাদের এমন স্বাধীনতার সদ্ব্যবহার করা উচিত যেন আমরা চিন্তা করি যে এর মাধ্যমে আমি যে একটা রং ইনফরমেশন দিচ্ছি, ভুল ইনফরমেশন দিচ্ছি, বা আমি ক্ষতিগ্রস্ত করছি বা আমি তাকে বিপদগ্রস্ত করছি, তার আগে নিজের মনকে পরীক্ষা করতে হবে যে আমি কাজটাকে ঠিক করছি কিনা। সেটা মাদ্রাসার শিক্ষার্থী বলেন, এই ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, বা যাকেই যেভাবে বলেন না কেন, সবাইয়ের উচিত যে এইরকম পোস্ট দেওয়ার আগে বা এরকম কিছু করার আগে আমাদের কে বুঝতে হবে, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। আমরা সাইবার বুলিং নিয়ে কথা বলছিলাম, এবার আমরা একটু সংস্কৃতি চর্চার বিষয়ে আবারও ফিরে যেতে চাই। বাংলাদেশের অনেক শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক কেন্দ্র এখন অকেজো এবং একঘেয়ে হয়ে আছে। সেই জায়গাতে এগুলোকে প্রাণবন্ত করতে আপনার প্রস্তাবনা কি? আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি দেখেন একেবারে শৈশবকাল ক্লাস 3 থেকে কালচারাল মুভমেন্টে আছি, ক্লাস 5-এ গিয়ে আমি ডিবেট শিখেছি
এবং আবৃত্তি, নাটক, লিডারশিপ, বিভিন্ন ট্রেনিং সব কিছুতে আমাদেরকে আমাদেরকে যে শিল্পকলা একাডেমি কিন্তু সরকারের নিয়ন্ত্রণে, প্রত্যেকটি জেলায় শিল্পকলা একাডেমি আছে। কিন্তু শিল্পকলা মানেই তো শিল্পের চর্চা, শিল্পের সুন্দর মানুষের চর্চা, সুন্দর মানুষকে তার প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। এই শিল্পকলা একাডেমিতে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার চর্চা করতে গিয়ে কোনো বোলিংয়ের শিকার না হয়, বা কোনো ধরনের কোনো পলিটিক্যাল হ্যারাসমেন্টের শিকার না হয়, কোনো ধরনের তার মত প্রকাশের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য তাকে মব জাস্টিস করার শিকার যেন না হয়, এটা মানতে হবে। দেখবেন শিল্প সাহিত্য সাংস্কৃতিক মানুষজনের মন কিন্তু অনেক নরম হয়, তারা অনেক দেশপ্রেমী হয়, এবং শিল্প সাহিত্য মানুষগুলা অনেক ক্রিয়েটিভ হয়, সৃজনশীল হয়। আমাদের যার যা প্রতিভা আছে সেই প্রতিভাগুলার প্ল্যাটফর্মটি হলো কিন্তু বিভিন্ন জেলার শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিগুলা। এই শিল্পকলা একাডেমিগুলাকে আরও অনেক বেশি মানবিক হতে হবে, সামাজিক হতে হবে। ওই শিল্পকলা একাডেমির মূল দায়িত্ব হতে হবে এখন থেকে গ্রামের যে ছেলেটি গান গায়, যে কোনো পুঁথিগত বিদ্যা নাই, কোনো শিক্ষা নাই, কিন্তু তার কণ্ঠ ভালো, তার গানের মায়া ভালো, গানের মোহ ভালো, সেই ছেলে মেয়েদেরকে খুঁজে নিয়ে এসে তার নিজের জেলায় তাকে প্রতিভার বিকাশ করার সুযোগ করে দেওয়া। কারণ ওর ভিতরে প্রতিভা সবচেয়ে বেশি রয়েছে। যে একেবারে স্বশিক্ষিত মানুষ, যারা স্বশিক্ষিত, যারা শিল্পী, তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটি দায়িত্ব শিশু একাডেমি এবং শিল্পকলা একাডেমি। এই সমস্ত প্রতিভাগুলোকে নিয়ে আসতে হবে প্রথমত। দ্বিতীয়ত, যে সে যে মতেরই পথেরই হোক, শিল্প সাহিত্যের কোনো মত পথ নাই। শিল্প সাহিত্য সংস্কৃতির একটি মত, সেটি হলো বাংলাদেশি সংস্কৃতির চর্চা করা। বিদেশি ভালো যে চর্চাগুলো রয়েছে শিল্প সাহিত্য, সেগুলোকে গ্রহণ করে আমাদের দেশে শিল্প সাহিত্য সংস্কৃতির ভিতর সেটাকে প্রবেশ ঘটানো, এবং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির যে নিজস্ব চিন্তা, নিজস্ব মত, তাকে সবার আগে সবার সামনে উপস্থাপন করা। এই যে প্রকাশের যে প্রতিভার বিকাশ তৈরি করে দেওয়া, এটি কিন্তু শিল্পকলা একাডেমি মূল দায়িত্ব এবং শিশু একাডেমির মূল দায়িত্ব। এখানেই আমি বলি যে সরকারের কঠোর এবং কঠিন হতে হবে, যে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি কিছু যারা নামকরা শিল্পী, যারা হলো খুবই নিজের চেষ্টায় কষ্টে যারা শিল্পী হয়েছে বা শিল্প সাহিত্য সংস্কৃতি বিভিন্ন শাখায় অবদান রাখছে, তেলা মাথায় তেল দিয়া না, ওই শিল্পীর ভিতর যদি কিছু প্রতিভা থাকে, প্রতিভাকে বিকাশ করে তাদের প্রতিভাকে টেনে নিয়ে এসে সেই প্রতিভাকে দেশের ভিতরে বিকাশ করা, তার প্রতিভাকে দেশে সম্মান জানানো, এবং সারা বিশ্বে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে, দেশজ সংস্কৃতিকে, জাতীয়তাবাদী সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করা যাবে। তাই আমি রাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রণালয়, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে অবশ্যই শিল্পকলা একাডেমি যারা শিল্পী অলরেডি হয়ে গেছে তাদেরকে যতটা না দায়িত্ব নিবে, তার চেয়ে অনেক বেশি দায়িত্ব যারা প্রতিভার বিকাশ করতে পারে না, যাদের একটা স্টেজ নাই, যাদের স্টেজ দিতে পারে না, যাদের একটা মাইক নাই, যাদের এলাকাতে ইউনিয়নে একটা গানের অনুষ্ঠান কম্পিটিশন নাই, থানাতে কম্পিটিশন নাই, বা থানাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সৃজনশীল প্রতিভাগুলোকে নিয়ে আসার যে চেষ্টা করা সেটা নাই। তারপরে দেখেন বিদেশে আমরা ভালো কালচারগুলোকে নিব, সারা বিশ্বে কিন্তু আমেরিকান মানে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয় মেধা বিকাশগুলা করার জন্য, এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু ব্যাপক, আপনারা জানেন যে বিভিন্ন শিল্প সাহিত্যের বিভিন্ন ধরনের ন্যাশনাল প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোকে বিভিন্ন রুট লেভেল থেকে নিয়ে এসে প্রতিভার বিকাশের ঘটনার মাধ্যমে শিল্প সাহিত্য সংস্কৃতি যত সমৃদ্ধ হবে, এই রাষ্ট্র তত সমৃদ্ধ হবে, দেশ তত সমৃদ্ধ। আপনি আন্তর্জাতিক অঙ্গনের কথা বললেন, তো সেই জায়গাতে বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখেন, আমাদের দেশের রপ্তানি যত আয় আমরা করি তার ভিতরে 86% কিন্তু আমাদের পোশাক শিল্পের আয়, মেড ইন বাংলাদেশ। এই যে ব্র্যান্ড ভ্যালু, সারা বিশ্বের আপনি যেখানে যাই সেখানে দেখবেন যে ওই দেশে যে কাপড়টি পরেছে তারা অনেকেই মেড ইন বাংলাদেশ কাপড় পরেছে। তার মানে কি, একটা ব্র্যান্ড ভ্যালু ডেভেলপ করেছে যে আমরা পারি, আমরা গরিব দেশ হতে পারি, আমরা উন্নয়নশীল দেশ হতে পারি, বাট উই হ্যাভ এ ড্রিম। আমরা অনেক এগিয়ে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমরাও বলতে উই হ্যাভ এ ড্রিম। আপনার ড্রিমটাকে আমরা একত্রিত করে উই হ্যাভ এ ড্রিম, একটা শক্তিশালী ড্রিম হিসাবে আমরা তুলে ধরতে চাই। সেখানে আমরা মনে করি শিল্প সাহিত্য সংস্কৃতি একজন মেধাবী, একজন লালনগীতি শিল্পী যদি তার পারফরমেন্স ভালো করতে পারে, সারা বিশ্বে তার সুনাম রয়েছে, সারা বিশ্বকে আমরা যদি উপস্থাপন করতে পারি, আপনি জানেন যে ওই
সারা বিশ্ব তাকে সম্মানিত করবে, সারা বিশ্বকে চিনবে, বাংলাদেশকে চিনবে ওই মানুষটার মাধ্যমে। সো কতটা শক্তিশালী, পাওয়ারফুল হতে পারে এই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং খেলাধুলা থেকে শুরু করে সবকিছু। এবার স্বপ্ন আগামীর বাংলাদেশ নিয়ে কিছু কথা। ব্যক্তিগতভাবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আপনার স্বপ্নের বাংলাদেশের একটি চিত্র যদি আমাদের বলতেন। দেখেন, আমি খুব ছোট মানুষ। আমি আমাদের নতুন প্রধানমন্ত্রী অনেক বেশি লিবারেল, অনেক বেশি মানবিক, অনেক বেশি সামাজিক, অনেক বেশি শৈল্পিক এবং অনেক বেশি দেশপ্রেমিক। একটা রাষ্ট্রনায়কের এইগুলো প্রয়োজন। এই কারণেই হয়তো বা আমার মনের ভিতর যে স্বপ্নটা বাস করে, যে এই যে আমার 17 লক্ষ ছেলে মেয়ে, একেবারে ইয়াংদেরকে নিয়ে আমি কাজ করি। আমার মনে হয় এখন উচিত যে আপনার প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্র রয়েছে, ছায়ানট রয়েছে, আপনারা দেখেছেন যে এইগুলার মাধ্যমে অনেক কিছু শিখছে ছেলেমেয়েরা, কিন্তু এগুলো একটা নির্দিষ্ট সীমাবদ্ধ একটা ফিলোসফির ভিতরে আটকা পড়ে আছে। আমাদের জাতীয়তাবাদী শক্তি যদি জাতীয়তাবাদী সংস্কৃতিকে, কালচারটাকে বিল্ড আপ করতে চায়, তবে এরকম ডিবেট এক্সেলেন্সি একাডেমি করার অনুরোধ করব, যেটি আমাদের স্বপ্ন, যে ডিবেট এক্সেলেন্সি একাডেমি হবে সমস্ত উপজেলায়, জেলাতে, যে স্কুলে ক্লাস 9-10-এর বাচ্চারা যখন এসএসসি পরীক্ষা দিবে তখন শিল্প সাহিত্য সংস্কৃতি বিভিন্ন কিছু শিখবে। ওখানে ডিবেট এক্সেলেন্সি একাডেমি বা এক্সেলেন্সি একাডেমির মাধ্যমে তারা সফট স্কিল, তারা কম্পিউটার শিখবে, কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যার বিল্ড আপ করবে এবং বিভিন্ন ধরনের শেখাটা তারা ওখান থেকে শিখবে। যখন তারা কলেজে উঠবে, বিভিন্ন কলেজে পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার আগে ওখানে ট্রেনিং হবে, কোচিং সেন্টারের মাধ্যমে ওদের ওই ট্রেনিং করে তাদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা এবং তার মাধ্যমে তারা বিতর্ক চর্চা করবে, ওখানে পাঠচক্র করবে, বই পড়ার কম্পিটিশন করবে। ওটার মাধ্যমে যে ওই যে উপজেলা লেভেলে যে ছেলেমেয়েগুলা একটা প্ল্যাটফর্ম পেল, ওরা যে শিখলো, ওরা যে ভালো কিছু জানলো, বুঝলো, ওখান থেকে যে শিখে আসলো, তারপরে তারা ইউনিভার্সিটি লেভেলে যাবে, ওই ছেলেমেয়েগুলা ওগুলো একটা ক্রিম হয়ে বেড়াবে এবং ইউনিভার্সিটি লেভেলে যখন যাবে তারা, তখন তারা দেশকে বুঝবে, চিনবে, জানবে এবং যা কিছু ভালো শিখেছে সেগুলো দেশকে দেওয়ার চেষ্টা করবে। এবং পরবর্তীতে চাকরির ক্ষেত্রে বিসিএস এর পরীক্ষা বলেন, সরকারি পরীক্ষা বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, দেশি বিদেশি কোম্পানিতে বলেন, সারা বিশ্বে দক্ষ জনগোষ্ঠী হিসাবে আমাদের দেশ ছড়িয়ে যাবে এবং আমরা আরো মানবিকভাবে শক্তিশালী হব, অর্থনৈতিকভাবে শক্তিশালী হব, সাংস্কৃতিকগতভাবে শক্তিশালী। রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ কি আসলে বাংলাদেশে সম্ভব? খুবই দরকার। এটা সম্ভব কিনা জানি না, কারণ আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে একটা অ্যালার্মিং মনে হয় যে আপনারা জানেন যে আমাদের বিরোধী দল আছে, বিরোধী দলের যে কালচারাল মুভমেন্ট, সেটা আমাদের বাংলাদেশি কালচারাল মুভমেন্ট বা বাঙালি কালচারাল মুভমেন্টের সাথে যায় না। এটা একটা কনফ্লিক্টিং একটা ক্যারেক্টার। রাষ্ট্রকে বুঝতে হবে যে আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক চর্চাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারলে নতুন প্রজন্মের ভিতর লজিক্যালি দেশকে ভালোবাসা বা লজিক্যালি এই যে তার 33 দফা, তারেক জিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা, তারপরে তার আগে 29 দফা ছিল, এই যে বাস্তবায়নগুলো করতে হলে এই 31 দফা বা 29 দফার ভিতরে কিন্তু সমস্ত কিছু আছে। দেশ পরিবর্তন, ব্যক্তি মানুষ পরিবর্তন, সমাজ পরিবর্তন, সংস্কৃতি পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, বাংলাদেশের পরিবর্তন। সেই পরিবর্তনগুলো হবে না। এই জায়গাগুলোকে রাষ্ট্রকে অবশ্যই সংস্কৃতি মনা হতে হবে, জাতীয়তাবাদী সংস্কৃতি মানসিকতা থাকে, দেশজ সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। আমরা শাহরুখ খান বলিউডকে, সারা বিশ্বকে চিনিয়েছে, বলিউড চিনিয়েছে ইন্ডিয়াকে। আমরা চাই বাংলাদেশের কালচারাল মুভমেন্টে এমন শিল্পী বেরোক, গানের শিল্পী, বিতার্কিক, সমাজপ্রেমিক, এমন বেরাক যারা সারা বিশ্বকে ডমিনেট করবে, সারা বিশ্ব তাদেরকে চিনবে এবং চিনার মাধ্যমে বাংলাদেশকে চিনবে। আমরা এরকম পরিবেশ দেখতে চাই বাংলাদেশে। একেএম শোয়েব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন উত্তরের আজকের এই পর্বে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আছেন, অভিভাবকরা যারা আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন, অথবা ব্যবসা বাণিজ্য অর্থনীতির সাথে যারা জড়িত যারা আছেন, সবাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। আমরা একটা ভালো রাষ্ট্রের স্বপ্ন দেখি, ভালো রাষ্ট্র দেখতে চাই এবং গ্রিন টেলিভিশন যে আয়োজনটি করেছেন আমার কাছে ভীষণ ভালো লাগলো যে এই কথাগুলো আমরা বলতে পারলাম, যে কথাগুলো এর আগে আমরা বলতে পারিনি। এই গ্রিন টেলিভিশনকে আমরা খুবই ধন্যবাদ জানাই। তারুণ্যের টেলিভিশন হোক গ্রিন টেলিভিশন, ন্যাশনাল টেলিভিশন বাংলাদেশ এবং সাংস্কৃতিক মানুষজনের টেলিভিশন হোক গ্রিন টেলিভিশন। এবং আমরা মনে করি এই বাংলাদেশের পরিবর্তন হবেই, কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন একজন মানবিক মানুষ। আর যারা মানবিক মানুষ রাষ্ট্র ক্ষমতায় যখন থাকেন, তাকে যারা ফলো করে, সম্মানিত মন্ত্রিপরিষদ, সম্মানিত আমাদের এমপি মহোদয়রা, অবশ্যই তারা
পচন ধরে মাথা থেকে, মাথা যদি ভালো থাকে সেই মাছটা অনেক সুস্বাদু হয়। আমাদের বাংলাদেশটাও অনেক সুস্বাদু হবে, এগিয়ে যাবে অনেক দূর। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি গ্রিন টিভির প্রশ্ন উত্তর পর্ব। ধন্যবাদ সবাইকে।